সুখ দুঃখ, হাসি কান্না, নানান ধরনের কথা নিয়ে তৈরি হয় একটি গল্প। আমি বিচিত্রা। আমার আজকের উপস্থাপনা কাবুলিওয়ালা, রবীন্দ্র শ্রেষ্ঠ একটি বিখ্যাত গল্প কাবুলিওয়ালা। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল 1 বৎসর কাল ব্যয় করিয়াছিল। তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে সময় নষ্ট করে না। তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেন, কিন্তু আমি তাহা পারি না। মিনি চুপ করিয়া থাকিলে এমনি অস্বাভাবিক দেখিতে লাগাই। সে আমার বেশিক্ষণ সহ্য হয় না, এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা একটু উৎসাহের সহিত চলে। সকালবেলায় আমার নোভেলের 7 পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল। বাবা বাবা, রামদয়াল দারোয়ান কাককে কোয়া বলছিল। সে কিচ্ছু জানে না। না বাবা, কাককে কোয়া বলছিল। আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞান দান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল। দেখো বাবা, বাবা বাবা দেখো, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই নাকি বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি বকতে পারে না বাবা। ভোলাও কিচ্ছু জানে না। না বাবা, এ বলি বকে, সারাক্ষণ শুধু বকে যায়। এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করিয়াই হঠাৎ আবার জিজ্ঞাসা করিয়া বসিল, বাবা, ও বাবা, বাবা, মা তোমার কে হয়? বলো না বাবা, মা তোমার কে হয়? মনে মনে কহিলাম, শ্যালিকা। মুখে কহিলাম, মিনি, তুই ভোলার সঙ্গে খেলা করতে যা, আমার এখন অনেক কাজ আছে। সে তখন আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে বলে খেলা আরম্ভ করিয়া দিল। আমার 7 পরিচ্ছেদে প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছেন। আমার ঘর ঠিক পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে গিয়া ছুটিয়া গিয়া চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। ময়লা ঢিলে কাপড় পরা পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা মৃদু মন্দ গমনে পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। আমি ভাবিলাম, এখনই ঝুলি ঘাড়ে একটা আপদ আসিয়া উপস্থিত হইবে, আমার 7 পরিচ্ছেদ আর শেষ হইবে না। কিন্তু মিনির চিৎকারে যেমনই কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার আর চিহ্নটি দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো কি যেন ছিল। ওই ঝুলিটার ভিতরে সন্ধান করিলে তাহার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। ওদিকে কাবুলিওয়ালা আসিয়া সহাস্যে আমাকে সেলাম করিয়া দাঁড়াইল।
সেরাম বাবুজি, সেরাম। আমি ভাবিলাম, যদিচ প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া তাহার কাছ হইতে কিছু না কেনাটা খুব একটা ভালো দেখাই না। যাই হোক, কিছু কিনলাম। তাহার পর 5টা কথা আসিয়া পড়িল। আবদর রহমান রুশ, ইংরাজ প্রভৃতিতে লইয়া সীমান্ত রক্ষা নীতি সম্বন্ধে গল্প করিতে লাগিল। অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল, হা বাবু, তোমার লড়কি কোথায়? সে কোথা গেল বাবু? আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকিলাম, মিনি, মিনি। সে আমার গা ঘেঁষিয়া এসে দাঁড়াইল এবং ঝুলির দিকে সন্দিগ্ধ নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রহিল। কাবুলি ঝুলির মধ্য হইতে কিশমিশ খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল, সে কিছুতেই লইল না। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এমন ভাবেই গেল। কিছুদিন পর একদিন সকালবেলায় আবশ্যকবশত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোআঁশলা বাংলা ভাষায় ব্যক্ত করিতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো দেখিতে পায় নাই। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। সে নিজেদের মধ্যে তাহারা দুজন হাসিয়া লইছে। কাবুলিওয়ালা হাসছে, ফকির। আমার ছোট্ট দুহিতাটি সেও অনর্গল হেসে চলছে। ওরা আঁচল পূর্ণ হয়ে গেছে, কাজু কিশমিশে পরিপূর্ণ। আমি কাবুলিওয়ালাকে কহিলাম, উহাকে এসব কেন দিয়াছ? অমন করিয়া আর দিও না বলিয়া পকেট হইতে একটা আধুলি লইয়া তাহাকে দিলাম। সে বলিল, নেহি নেহি বাবু, ও সব কুছ। আমি তাকে থামিয়ে দেওয়া বলিলাম, না না, তুমি এটা রাখো। অসংকোচে আধুলি গ্রহণ করিয়া কাবুলিওয়ালা ঝুলিতে ভরিল। বাড়িতে ফিরিয়া আসিয়া দেখি সেই আধুলিটি লইয়া 16 আনা গোলযোগ বাঁধিয়া গেছে। মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ লইয়া ভৎসনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছেন, তুই এ আধুলি কোথায় পেলি? বল, শিগগির বল, তুই কি এই আধুলি তোকে কে দিল? মিনি বলিতেছে, কাবুলিওয়ালা দিয়েছে আমাকে, ওটা কাবুলিওয়ালা দিয়েছে। তাহার মা বলিতেছেন, কাবুলিওয়ালার কাছ হইতে তুই এই আধুলি কেন নিতে গেলি? বল বল, কেন নিয়েছিস সেই আধুলি? মিনি সারাক্ষণ শুধু ক্রন্দনের উপক্রম করিয়া গেল। আমি চাইনি, আমি চাইনি মা, সে আপনি আমাকে দিয়েছে। আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে, ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকখানি অধিকার করিয়া লইয়াছে। দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কত বাঁধা কথা এক ঠাট্টা প্রচলিত আছে। যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করে, কাবুলিওয়ালা, ও কাবুলি
কাবুলিওয়ালা, তোমার ওই ঝুলির ভিতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি আছে খোকি, আমার ঝুলির ভিতর হাতি আছে। অর্থাৎ তাহার ঝুলির ভিতরে যে একটা হস্তি আছে, এইটাই তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম। খুব যে বেশি সূক্ষ্ম তাহা বলা যায় না, তথাপি এই পরিহাসে উভয়ের বেশ একটা কৌতুক অনুভব করিত। এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত। উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খোকি খোকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। বাঙালির ঘরের মেয়ে আজকাল শ্বশুরবাড়ি শব্দটার সহিত তেমন পরিচিত নয়। আমরা কিছু একেলে ধরনের হওয়াতে মেয়েকে শ্বশুরবাড়ি সম্বন্ধে তেমন সজ্ঞান করিয়া তুলি নাই। সেই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারিত না, অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। সে উল্টিয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফলন করিয়া বলিত, আমি শ্বশুরকে মারবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত সেও হাসিত। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময়েই রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন। আমি কলিকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই, কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী। বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে। একটা বিদেশের নাম শুনিলেই অমনি আমার চিত্ত ছুটিয়া যায়। তেমনি বিদেশি লোক দেখিলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া ওঠে। এদিকে আবার আমি এমনই উদ্ভিজ্জ প্রকৃতির যে আমার কোনটুকু ছাড়িয়া একবার বাহির হইতে গেলে মাথায় বজ্রাঘাত হয়। সেই জন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসিয়া এই কাবুলিওয়ালার সঙ্গে গল্প করিতে আমার অনেকটা ভ্রমণের কাজ হইত। দুই ধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উচ্চ গিরি শ্রেণী, মধ্যে সংকীর্ণ মরুপথ, বোঝাই করা উষ্ট্রের শ্রেণী চলিয়াছে। পাগড়ি পরা বণিক ও পথিকেরা কেহ বা উটের পরে, কেহ বা পদব্রজে, কাহারো হাতে বর্ষা, কাহারো হাতে সেকেলে চকমকি ঠোকা বন্দুক। কাবুলি মেঘচন্দ্রমার স্বরে ভাঙা গলায় ভাঙা বাংলায় স্বদেশের গল্প করিত, আর আমি এই ছবি আমার চোখের সম্মুখ দিয়া চলিয়া যাইত। এ একটা মধুর ক্ষণ বলা যেতে পারে। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রাস্তায় একটা শব্দ শুনিলে তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই বিশেষ লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে। এই পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকাত মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া শুঁয়োপোকা আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ, এতদিনে এ পৃথিবীতে বাস করিয়াও সে বিভীষিকা তাহার মন হইতে দূর হয় নাই। রহমত কাবুলিওয়ালার সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তাহার প্রতি বিশেষ দৃষ্টি করিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। আমি তাহার সন্দেহ
হাসিয়া উড়িয়া দিতাম। তিনি পর্যায়ক্রমে আমাকে গুটি কত প্রশ্ন করিলেন। আচ্ছা, তুমি বলো তো, কাহারও ছেলে চুরি হয় না এখন? কাবুল দেশে কি দাস ব্যবস্থা প্রচলিত নয়? একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটি ছোট্ট ছেলে বা মেয়ে চুরি করিয়া লইয়া যাওয়া কি একেবারেই অসম্ভব? আমাকে মানিতে হইল, ব্যাপারটা যে অসম্ভব তাহা নহে, কিন্তু অবিশ্বাস্য। বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নহে। এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রহিয়া গেল, কিন্তু তাই বলিয়া বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসিতে নিষেধ করতে আমি পারলাম না। প্রতি বৎসর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলিয়া যায়। এই সময়টা সমস্ত পাওনা টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে। বাড়ি বাড়ি ফিরতে হয় কিনা, কিন্তু তবু একবারটি হলেও মিনিকে দর্শন দেওয়া যায়। দেখিলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে। সকালে দেখিতে আসিতে না পারিলে সেদিন সন্ধ্যার সময় চলে আসে। অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায়জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিক হঠাৎ মনের ভিতরে একটা আশঙ্কা উপস্থিত হই বটে। কিন্তু যখন দেখি মিনি সুন্দরভাবে তার সঙ্গে কথোপকথন করছে আর বলছে, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া হেসে খুন, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা, এই দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলিতে থাকে। তখন তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে আমার। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি। বিদায় লইবার পূর্বে আজ 2-3 দিন হইতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে। চারিদিকে একেবারে হিহিকার পড়িয়া গেছে। জানালা ভেদ করিয়া সকালে রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের উপরে আসিয়া পড়িয়াছে। সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে। বেলা বোধ করি 8টা হইবে। মাথায় গলাবন্ধ জড়ানো উষরাগণ প্রাতঃভ্রমণ সমাধা করিয়া প্রায় সকলে ঘরে ফিরিয়া আসিয়াছে। এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। চাহিয়া দেখি আমাদের রহমতকে 2 পাহাড়ওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। তার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চড়িয়াছে। রহমতের গাত্রবস্ত্রে রক্তচিহ্ন এবং একজন পাহাড়ওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া। আমি দ্বারের বাহিরে গিয়ে আর পাহাড়ওয়ালাকে দাঁড় করাইলাম। জিজ্ঞাসা করিলাম, ব্যাপারটা কি? সে বলল, এই বেটা একজনকে খুন করেছে। আমি রহমতের কাছে জানতে চাইলাম। রহমত কিছু বাংলা কিছু তার ভাষা মিলিয়ে যেমনভাবে কথা বলে সে বলল, বাও বাবু, এ বড় ঝুট বলতে রাহে, এ ঝুট বলছে। আমার কাছে টাকা ধার, তো ও আমার কাছে টাকা ধার নিয়েছিল। আমি ওর কাছে চাইতে যাওয়াতে ও আমাকে চিনতেই পারল না। মিথ্যাপূর্বক সেই দিনা অস্বীকার করে এবং তাহা লইয়া আমার আর ওর মধ্যে বচসা হয় বাবু। আমি রাগ সম্বরণ করিতে পারি নাই। আমি বুঝতে পারলাম রহমত রাগ বশত তাকে ছোড়া বসিয়ে দিয়েছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অস্তাম্ব গালিগালাজ করিতেছে। ঠিক এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করে ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল।
রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। তাহার স্কন্ধে আজ ঝুলি ছিল না, সুতরাং ঝুলি সম্বন্ধে তাহাদের অভ্যস্ত আলোচনা হইতে পারিল না। মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত, আমি সেখানেই যাচ্ছি খোঁকে, আমি সেখানেই যাচ্ছি। উত্তরটা মিনির হাস্যজনক মনে হইল না, না হওয়াই ঠিক। তখন হাত দেখাইয়া বলিল, আমি শ্বশুরকে মারতাম, কিন্তু কি করব খোকি, আমার হাত বাঁধা। সাংঘাতিক আঘাত করার অপরাধী কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল। তাহার কথা আমরা এক প্রকার ভুলিয়াই গেলাম। আমরা যখন ঘরে বসিয়া চিরাভ্যস্ত মতো নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে কেমন করিয়া বর্ষ যাপন করিতেছেন তাহা আমাদের মনে একটিবার উদয়ও হইত না। আর চঞ্চল হৃদয় মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হয়। সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্মৃত হইয়া প্রথমে নবী হিসাবে সখীর সহিত সাক্ষ্য স্থাপন করিল। পরে ক্রমে ক্রমে তাহার বয়স বাড়িয়া উঠিতে লাগিল, ততই সখার পরিবর্তে একটি করিয়া সখী জুটিতে লাগিল। এমনকি এখন তাহার বাবার লিখিবার ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না। আমি তো তাহার সহিত এক প্রকার আড়েই করিয়া দিয়াছি। কত বৎসর কাটিয়া গেল, আর একটি শরৎকাল আসিয়াছে। আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে। পূজার ছুটির মধ্যে তাহার বিবাহ হইবে। কৈলাস বাহিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া পতিগৃহে যাত্রা করিবে। প্রভাতটি অতি সুন্দর, অতি মনোরম। বর্ষার পরে এই শরতের নূতন ধৌত রৌদ্র যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে। বাঁশি বেজে উঠেছে, আমার মিনি মায়ের বিবাহের বাঁশি। আমার বুকের পাঞ্জরের হাড়ের মধ্যে দিয়া কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিতেছে করুণ ভৈরবী রাগিনীতে আমার আচ্ছন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব জগৎময় ব্যক্ত করিয়া দিতেছে। আজ আমার মিনির বিবাহ। সকাল হইতে ভারী গোলমাল, লোকজনের আনাগোনা, উঠানে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হইতেছে, বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাইয়া ঠুংঠাং শব্দ উঠিতেছে, হাঁক ডাকের সীমা নাই। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি। ঠিক এমন সময় আসসালামু আলাইকুম বাবু। আমি প্রথমে থতমত খেয়ে গেলাম, ঠিক চিনিতে পারিলাম না। তাহার সেই ঝুলি নাই, তাহার সেই লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বের মতো সেই তেজ আর নাই। অবশেষে তাহার সেই হাসি দেখিয়া তাহাকে আমি চিনিলাম। বাবু ভালো আছেন? কহিলাম, কিরে রহমত, কবে আসিলি? সে কহিল, কাল সাঁঝ বেলা জেল হইতে খালাস পাইয়াছি বাবু। কথাটা শুনিয়া কেমন কানে খট করিয়া উঠিল। কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই, ইহাকে দেখিয়া সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল। আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এই লোকটাকে এখান হইতে চলে গেলেই ভালো হয়। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও রহমত। কথাটা শুনিয়াই
সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া করিয়া কহিল, খোকিকে একবার দেখিতে পাইব না বাবু? তাহার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে। সে যেন মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বের মতো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, অত্যন্ত কৌতুকাবহন পুরাতন হাস্যালাপের কোন রূপ পাত্তাই হইবে না। এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিশ বাদাম বোধ করি কোনো স্বদেশী বন্ধুর হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া আনিয়াছিল। তাহার সে নিজের ঝুলিটি তো আর তার কাছে নাই। আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে রহমত, আজ আর কাহারও সহিত দেখা হইতে পারে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল, স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল। তারপরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। আমার মনে কেমন একটু ব্যথা হইল। মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব। এমন সময় দেখি সে নিজেই ফিরিয়া আসিতেছে। কাছে আসিয়া কহিল, এই আঙুর এবং কিঞ্চিত বাদাম খোকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন বাবু? আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিয়া কহিল, আপনার বহুত দয়া বাবু, আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না বাবু। বাবু, তোমার যেমন একটি লড়কি আছে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তাহারে মুখখানি স্মরণ করিয়া তোমার খোকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি বাবু। আমি তো সওদা করিতে আসি না। এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরো ময়লা কাগজ বাহির করিল। বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল। দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে। হাতে খানিকটা খোসা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। সেই সুকমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরোহী বক্ষের মধ্যে সুধা সঞ্চার করিয়া রাখে। দেখিয়া আমার চোখ ছলছল করিয়া উঠিল। তখন সে যে একজন কাবুলিওয়ালা আর আমি যে একজন বাঙালির সম্ভ্রাম বংশীয়, তাহা আমি ভুলিয়া গেলাম। তখন বুঝিতে পারিলাম সেও যে, আমিও সে। সেও একটি কন্যা সন্তানের পিতা, আমিও তাই। তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করিয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া পাঠিলাম। অন্তঃপুরে ইহাতে অনেক আপত্তি উঠিল, কিন্তু আমি কিছু কর্ণপাত না করিয়াই, মিনি, মিনি, একবার এদিকে এসো তো। রাঙা চেলি পড়া, কপালে চন্দন আঁকা, বধূ বেশিনী মিনি সলজ্জভাবে ধীর পায়ে আমার কাছে আসা দাঁড়িয়াল। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমে থতমত হইয়া গেল। তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খোকি, তুমি শ্বশুর বাড়ি যাবিস? মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে। এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না। রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল। কাবুলিওয়ালার সহিত মিনির
যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল, আমার সেই দিনকার কথা মনে পড়তে লাগলো। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা, তোমার ঝুলিতে কি আছে? হাতি আছে। কাবুলিওয়ালা, তুমি শ্বশুরকে মারবে? হ্যাঁ, আমি শ্বশুরকে মারবো। মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে। এখন আর সে পূর্বের মতো উত্তর করতে পারল না। মিনি চলিয়া গেল। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল, তাহার মেয়েটিও তাহার সেই পর্বতাঞ্চলের সেই কন্যা সন্তানটিও ইতিমধ্যে ঠিক এইরূপই বড় হইয়াছে। তাহার সঙ্গেও আবার নতুন করে আলাপ করিতে হইবে। তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর হয়তো পাইবে না। এই 8 বৎসরে তাহার কি হইয়াছে তাই সে জানে না। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল। রহমত কলিকাতার এক গলির ভিতর দিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম। বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও। সে বলল, না না বাবু। আমি বললাম, না, তুমি তোমার মেয়ের কাছে যাও। তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। এই টাকাটা দান করিয়া হিসাব করিতে আমার একটু অসুবিধাই হইয়াছিল। উৎসব মহাসমারোহের সহিত তেমনটি হয় না। কিছু কিছু ছোট ছোট অঙ্গ ছাঁটিয়া দিতে হইল। যেমন মনে করিয়াছিলাম ঠিক তেমনটি ইলেকট্রিকের আলো আমি জ্বালাইতে পারি নাই। গড়ের বাদ্যও আর আসিল না। অন্তঃপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিল। কিন্তু মঙ্গল আলোকে আমার মিনির শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠল। রহমত, যাও, তুমি দেশে ফিরে যাও। তোমার কন্যা আজ হয়তো বড় হয়েছে, কিন্তু তুমি পিতা, সে তোমাকে নিশ্চয়ই চিনতে পারবে। যাও, তুমি তোমার কন্যাকে ফিরে পাবে। তুমি তোমার দেশে যাও। তোমার এই আশীর্বাদ আমার মিনির জীবন উজ্জ্বল হয়ে উঠুক। তুমিও এক বাবা, তুমিও এক পিতা, আমিও আমার মিনির